আমি আজকে ফিরতে পারবো না। আদ্রিতাকে এখানে দিয়ে যেও আমার কাছে। একা ছেড়ো না। না না আন্টি, আজকে আমাদের সাথেই থাকবে ও। বারবিকিউ পার্টি আছে, কালকে দিয়ে আসবো। ঠিক আছে, দেখে রেখো। বড্ড চঞ্চল সে। কল কেটে দেয় সিয়াম। ফোনখানা অনাদরে ফেলে রাখে টেবিলে। গালে হাত দিয়ে ফুস করে শ্বাস টানে। মনের মধ্যে একখানা কবিতা আকুপাকু করছে, কিন্তু মুড খারাপ বলে মন থেকে বের করছে না। জীবনটা বড়ই বেদনার। সেই মেয়েটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আয়ানকে। একটু আগেই আয়ানের ফোনখানা চেক করেছে সিয়াম। মেসেঞ্জারে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছে মেয়েটার মেসেজ। এত এত মেসেজ দিয়ে ভরিয়ে রেখেছে আয়ানের মেসেজ বক্স। আয়ান অবশ্য রিপ্লাই করে না। নারী জাতি বড়ই ভয়ঙ্কর। সাহায্যের হাত বাড়ি ঘন্টা বাজিয়ে দিল সিয়ামের মনে, আর মেসেঞ্জারে স্মরণ করে আয়ানকে। বড়ই দুঃখজনক বিষয়। আয়ান আয়েশ করে কফির মগে চুমুক দিচ্ছে, যেন এই মুহূর্তে কফি খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তার। আহাদ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আমি সিঙ্গেল। কানা গুজব প্রতিবন্ধী খোড়া কোনো মেয়ে সিঙ্গেল আছো? থাকলে নক দিও, সুখ দুঃখের আলাপ করব। ইভান সেই পোস্টে হাহা রিয়েক্ট দিয়ে কমেন্ট করেছে, আছে ভাই আছে। বাংলাদেশের ক্রিম আপা, সুমাইয়া রুমু, রানু মণ্ডল, মিস চকলেট সহ আরও কিছু টিকটক প্রতিবন্ধী সিঙ্গেল আছে। তখনই আদ্রিতা বেরিয়ে আসে আবরারের কেবিন থেকে। হাঁটার গতি বলে দিচ্ছে ভীষণ রেগে আছে সে, যেন এখনই বোম ফাটাবে। সিয়াম নড়েচড়ে সোজা হয়ে বসে। আহাদ এবং ইভান ফোন রেখে মনোযোগ দিয়ে তাকায় আদ্রিতার পানে। ভয়ঙ্কর এক সিনেমা শুরু হয়ে এখনই। আমি আর এখানে থাকব না। দিয়ে আসুন মায়ের কাছে। আবরার তাসনি লোকটা প্রচুর খারাপ, চরিত্রহীন। এই লোকের আশেপাশে থাকা পাপ। রাগে ফুসফুস করতে করতে বলে আদ্রিতা। সিয়াম শুকনো কাশি দিয়ে দাঁড়িয়ে পড়ে গম্ভীর মুখে এগিয়ে আসে আদ্রিতার দিকে এবং বলে, গাছে ফুল গরুর কান। আবরার ভাই চরিত্রবান, মিথ্যে কথা মানব না। প্রমাণ না দিলে বিশ্বাস করব না। ফুলের গাছে কাটা থাকে, চাঁদেই গায়ে কলঙ্ক। আমার ভাই আবরার থাকে না উলঙ্গ। তাহলে কি করে হলো সে চরিত্রহীন? আয়ান কফির মগে শেষ চুমুক দিয়ে বলে, সহমত সহমত। সবাই তালি দে। আহাদ সিয়ামের পিঠ চাপকে বলে, বাহ ভাই বাহ। জীবনে প্রথমবার তোর কবিতা আমার নাড়িভুড়ি ছুঁয়ে দিলে। আদ্রিতার দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। কেউ নেই তার। আমান, আহাদ, সিয়াম, ইভান সবাই আবরারের পার্টিতে। আদ্রিতা একা। মনে পড়ে আবরারের কেবিনের সেই দৃশ্য। আদ্রিতা যখন আবরারকে বলেছিল, আপনি। আবরার আদ্রিতার ঠোঁটে আঙুল ঠেকিয়ে ফিসফিস করে বলল, আজকের রাতটা আমায় দাও। ট্রাস্ট মি নেক্সট টাইম পরপুরুষের নাম উচ্চারণ করতেও গলা কাঁপবে। আবরারের দৃষ্টি ছিল ভয়ঙ্কর, যেন এখনই টুক করে গিলে খেয়ে ফেলবে তাকে। আদ্রিতার সুযোগ বুঝে এক দৌড়ে বেরিয়ে আসে কেবিন থেকে। আপনারা বিশ্বাস কেন করছেন না আমার কথা? উনি খালি অশ্লীল কথা বলতে বলতে থেমে যায় আদ্রিতা। গিলে ফেলে কথা। মাথা নিচু করে বিড়বিড় করে বোকা দিতে থাকে আবরারসহ সবাইকে। ইভান বলে, আদু বলো, থেমে গেলে কেন? আদুর নাম শুনে অদ্রিতার রাগ 3 গুণ বেড়ে যায়। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে। টি টেবিলে পেয়ে যায় সিয়ামের ফোন। সেটা তুলে ছুঁড়ে মারে ইভানের পানে। সিয়াম বুকে হাত দিয়ে বসে পড়ে। কাঁদো কাঁদো স্বরে বলে, আমার ফোন। ইভান ফোনখানা ক্যাশ ধরে ফেলে। আপনার মাথা, থাকবই না আমি এখানে, এক্ষুনি চলে যাব। আপনাদের সাথে কথা বলবো না আর কখনো। বলতে বলতে পিছনে ঘুরে চলে যেতে থাকে। কিছুতেই এখানে আর থাকবে না। বাড়ির রাস্তা না চেনে রাস্তায় রাস্তায় ঘুরবে, তবু এখানে থাকবে না। এখানকার কেউ ভালো না, সবাই পাগল। বকবক করতে করতে আনমনে হাঁটছে অদ্রিতা। দোতলা ছাড়িয়ে নিচতলা করিডোরে চলে আসে। হঠাৎ করে কারো সঙ্গে ধাক্কা খায়। লোকটি ঝোঁক সামলাতে না পেরে পড়ে যায় ফ্লোরে। অদ্রিতা তার উপরে গিয়ে পড়ে। লোকটি মৃদু স্বরে আর শব্দ করে উঠে, কোমরে বেশ চোট পেয়েছে বোধহয়। অদ্রিতা তাড়াহুড়ো করে তার ওপর থেকে উঠে পড়ে। তাড়াহুড়ো করে বলে, সরি সরি, আমি খেয়াল করিনি। ব্যথা পেয়েছেন আপনি? লোকটা এবার চোখ তুলে তাকায় অদ্রিতার পানে। প্রথমে নজর পড়ে গোলাপি অধরে, পরপর শরীরে প্রতিটা ভাঁজে নজর বুলিয়ে নেয়। সাদা রঙের টপসখানা ফর্সা শরীরে দারুণভাবে ফুটে উঠেছে। এটি তাসিন এর অফিসে হট বিউটিফুল বাঙালি মেয়ে। ইন্টারেস্টিং বিষয়। লোকটা বাঁকা হাসে, হাঁটু মুড়ে বসে পড়ে, আয়েশ করে দু হাতের উপরে তুলে
আড়মোড়া ভাঙতে ভাঙতে শুধায়, বাঙালি? অদ্রিতা মাথা নিচু করে বলে। লোকটা আবারও হাসে, নিজের হাত এগিয়ে দিয়ে অদ্রিতার পানে ইনোসেন্ট ভঙ্গিমায় বলে, ব্যথা পেয়েছি? একটু হেল্প করুন উঠতে। অদ্রিতা নিজের নরম তুলতুলে হাতখানা এগিয়ে দেয়, লোকটার হাত ধরে মুঠো করে এবং টেনে দাঁড় করায় তাকে। দাঁড়িয়ে যাওয়ার পরে আচকাম লোকটা অদ্রিতার কোমরে হাত রাখে এবং সঙ্গে সঙ্গে সরিয়ে নেয়। অদ্রিতা চমকে কয়েক পা পিছিয়ে যায়, কপালে ভাঁজ ফেলে তাকায় লোকটার মুখ পানে। সরি, হ্যাঁ, ব্যালেন্স রাখতে পারিনি। এক্সট্রিমলি সরি। অদ্রি কিছু বলতে আর আগেই লোকটা চোয়াল বরাবর কেউ ঘুষি মারে, ছিটকে কয়েক হাত দূরে পড়ে যায় সে। ভয়াত্মক অদ্রিতা দুপা পিছিয়ে যায়, মৃদুস্বরে চিৎকার করে ওঠে। আব্বারের মোটে অদ্রিতার পানে তাকানোর সময় নেই, সে আহত লোকটাকে টেনে তুলে পুনরায় মারতে থাকে। লোকটা নিজেকে বাঁচানোর জন্য বারংবার বলতে থাকে, তাসিন কি করছিস? আমি মারছো কেন? তবে আব্বার জবাব দেয় না। ইতিমধ্যে সিয়াম, আয়ান, আহান, ইভান চলে এসেছে করিডোরে। কর্মকর্তারাও নিজ নিজ আসন হতে একটু উকিদায় দেখার চেষ্টা করে, তবে এগিয়ে আসার সাহস নেই। অদ্রিতা সিয়ামের হাত ধরে কাঁপা কাঁপা স্বরে বলে, ওর নাকে মারছেন কেন? ছেড়ে দিতে বলুন। সিয়াম অদ্রিতার মাথা হাত বুলিয়ে দেয়। আমি কিছু বলতে গেলে আমাকে বেধর পেটাবে, চুপচাপ দেখে যাও। দীর্ঘক্ষণ মারার পরে থেমে যায় আব্বার। মারতে মারতে হাঁপিয়ে গিয়েছে সে, জোরে জোরে শ্বাস টানছে। সাদা রঙের শার্টখানা ঘামে ভিজে জবুথবু হয়ে গেছে, সাদা ফোলরে লাল রং ধারণ করেছে। লোকটা নাক মুখ ফেটে রক্ত গড়াচ্ছে। নিভু নিভু আঁখি মেলে তাকালো চেষ্টা করে লোকটা। আহত হাত তুলে ইশারায় বোঝায়, তোমাকে দেখে নেব তাসিন। আবরার পুনরায় লাথি মারে লোকটার পেটে। সিয়াম একে সুরে মিরে আয় নর্দমায়। গম্ভীর স্বরে বাক্যগুলো আওড়ে অদ্রিতার সামনে গিয়ে দাঁড়ায়। অদ্রি শুকনো ঢোক গিলে রিনরিনিয়ে বলে, আমি কিছু করিনি, চিনি না একে। আব্বারের কানে বোধ হয় সেই কথা ঢুকলো না। সে মুঠো করে ধরে অদ্রিতার হাতখানা এবং টানতে টানতে নিয়ে যেতে থাকে। অদ্রিতার অসহায় নয়নে তাকায় সিয়ামের পানে। গাড়িতে একটা বাক্য ব্যয় করে না অদ্রিতা, চুপচাপ বসে থাকে কাচুমাচু হয়ে। আবরারকে বড্ড ভয় করছে তার। একটা সুস্থ মস্তিষ্ক মানুষ কখনই আরেকটা মানুষকে এভাবে মারতে পারে? এই মানুষটি পাষাণ নির্দয়, যখন তখন অদ্রিতাকে মেরে দিতে পারে। ভাবতেই গা শিহরে ওঠে অদ্রিতার। এখনই মারতে চায় না ও। কখনো বিয়ে করা হয়নি, বাচ্চা হয়নি, জীবন উপভোগ করা হয়নি। অনেক দিন বাঁচতে চায় ও। আমাকে মারবেন না, আমি কিচ্ছু করিনি। অফিস থেকে বাড়ির দূরত্ব বেশ নয়, ৮ ঘন্টার পথ, তবে 10 মিনিট পৌঁছে যায় আব্বার। অতিরিক্ত স্পিডে ড্রাইভ করছে আজকে, আর গাড়ি প্যাকিংয়ে রাখে না। রাস্তায় গাড়ি থামিয়ে নেমে পড়ে এবং অদ্রিতার পাশে দরজা খুলে তাকে টেনে নামায়, পুনরায় টানতে টানতে নিয়ে যায় বাড়িতে। এই বাড়ির দরজা 3টে সিস্টেমে খোলা যায়, এক পাসওয়ার্ড দিয়ে, 2 ফিঙ্গার পিন দিয়ে আর 3 কার্ড দেখে। আকবর বুড়ো আঙুল ছোঁয়া দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই অ্যানি দৌড়ে এসে অদ্রিতার পা জড়িয়ে ধরে। দীর্ঘক্ষণ একা বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছে সে, ভয়ও পেয়েছে নিশ্চয়। অদ্রিতা নিচু হয়ে অ্যানিকে কোলে নিতে চায়, তবে পারে না, কেননা আকবর পুনরায় তাকে টানতে টানতে কক্ষের দিকে নিতে থাকে। টানছেন কেন? বাড়িতে এসে গিয়েছি তো। জবাব দেয় না আকবর। সোজা নিজ কক্ষে নিয়ে তবেই হাত ছাড়ে। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস পেলে অদ্রিতা ক্লান্ত ভঙ্গিমায় বিছানায় বসে। আকবর দরজা বন্ধ করে নিজের পরনের শার্টটা খুলে ফেলে। ড্রেসিং টেবিলের উপর থেকে আয়রন মেশিন এবং সুইচ অন করে একটু অপেক্ষা করে। গরম হয়ে গেলেই আয়রন মেশিনখানা চেপে ধরে অদ্রিতার ডান হাতের তালুতে। চিৎকার করে অদ্রিতা হাউমাউ করে কাঁদতে শুরু করে। ছাড়া পর তারা ছটফট করতে থাকে অনবরত। হাতখানা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আবার অদ্রিতার মুখ পানে তাকিয়ে আছে। ছটফটানি দেখতে বেশ ভালো লাগছে। বিড়বিড় করে বলে, যে হাতে আকবর তাসকিন ব্যতীত অন্য পুরুষের পানে এগোয় সেই হাত সুস্থ থাকতে পারে না। খানিক্ষণ পরে সয়ে যায় আকবর। অদ্রিতা হাতখানা টকটকে লাল হয়ে গিয়েছে, ধোঁয়া বেরোচ্ছে। ফু দিয়ে হাতে জ্বালা কমানোর চেষ্টা করতে থাকে অদ্রিতা। আকবর আয়রন মেশিন নিজে পায়ের ওপর ফেলে দেয়, পরপর কয়েকটা লাথি মেরে ভেঙে গুড়িয়ে ফেলে। অদ্রিতা এক হাতে মুখ ঢেকে উচ্চস্বরে কেঁদে উঠে ভাঙা ভাঙা স্বরে বলে,
কেন করছেন এমন? কি করেছি আমি? আকবর জল শক্ত করে চেপে ধরে অদ্রিতার গাল মুখের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, পাগল করে দিয়েছিস আমায়। এক বালতি বরফ ভেজানো পানির হাত চুবিয়ে রেখেছে অদ্রিতা। বরফ জমানো বালতিটা আব্বারই এনে দিয়েছে। বাথরুমের বালতি রেখে অদ্রিতাকে টেনে নিয়ে এসেছে। আঘাতপ্রাপ্ত হাত খানা পানিতে রেখে কঠোর স্বরে বলছে, আমি না বলা অবধি হাত তুলবে না। অদ্রিতার সাহস নেই সাইকো লোকটার কথা অমান্য করার। অগত্য বালতিতে হাত চুবিয়ে মাথা নিচু করে বসে আছে। কান্নার স্বর কমে এসেছে, এখন একটু ভালো লাগছে, যন্ত্রণা কমেছে। তবে হাতের পানে তাকালে হৃদয় বুড়ো যাচ্ছে। কি করে দিল লোকটা? সুন্দর হাতখানা ঝলসে দিল। কেন করলো? আবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দাড়ি বড় হয়ে গেছে কিনা, চুল ঠিকঠাক আছে কিনা, মুখে ব্রণ উঠল কিনা, দাঁত জিহ্বা সব দেখে নেয়। নাকের ওপর কয়েকটা কালো দাগ বসেছে, সেগুলো হাত বুলায় অতি যত্নে। শার্ট খুলে ফেলেছেন বহু আগে। ফুলো ফুলো মার্সেল ভাঁজ পড়া পাঁজর, দুপাশে দুটো কয়লা এবং মধ্যবিন্দু সবটাই দৃশ্যমান। বড্ড আকর্ষণ লোকটা। অদ্রিতার বাঁকা নয়নে এক পলক দেখে নেয়। অবাধ্য মন নিষিদ্ধ ইচ্ছা জাগছে। লোকটা ফুলো মার্সেলখানা একটু টিপে দেখতে শক্ত কিনা পরপরই নজর ফেরায়। মনকে ভেঙচি কেটে বলে, এই হাতি পানে তাকাস না তুই। এই একটা বেয়াদব হাতি তোকে আঘাত করেছে। কিন্তু নীলজ্জ অদ্রিতা নীলজ্জ নয়ন জোড়া আবার তাস্কিনের মধ্যবিন্দু পানে চলে যাচ্ছে। গলায় অবস্থিত উঁচু অ্যাডামস আপেলের পানে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। তবে কি অদ্রি নীলজ্জ সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল? আবরার তাস্কিন ফেস ওয়াশ বোতলের ন্যায় দেখতে একটা বোতল তুলে নেয়, হালকা চাপ প্রয়োগ করে তা থেকে কালো রঙের ক্রিম বের করে এবং তা লাগায় নাকের উপরে। তারপর হাতের ব্রাশের মধ্যে কিছু একটা নেয়, তাতে একটু পেস্ট লাগিয়ে দাঁতে রাখে। অদ্রিতা ভুরু কুচকে ফেলে। এটা আবার কেমন মডেলের ব্রাশ? আবার ইলেকট্রনিক আরও যুক্ত। একবার সেই ব্রাশ দ্বারা ধীরে ধীরে দাঁত ঘষতে থাকে। তারপর সেটা রেখে কুলকুচি করে নেয়। পরপরে লম্বা চুম্বকের মতো হাতওয়ালা কিছু একটা নিয়ে নেয়, সেটা দ্বারা জিহ্বা ঘষতে থাকে। পরবর্তীতে নাকের উপর কালো মাস্ক তুলে নেয় এক টানে। আবার ফেস ওয়াশের মতো সাদা রঙের একটা বোতল তুলে দেয়, তা না নিয়ে ক্রিম বের করে মুখে লাগায়। দীর্ঘক্ষণ ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলে। সর্বশেষ টিস্যু দ্বারা মুখ মুছে স্কিন কেয়ার সম্পন্ন করে। অদ্রিতা শুকনো ঢোক গিলে হাতে ব্যথা কথা বেমালুম ভুলে গিয়েছে সে। এটা কি দেখল? ছেলে মানুষ এভাবে স্কিন কেয়ার করে? তাই তো বলি, বেটা এত স্মার্ট কেন? এভাবে যদি অদ্রিতা স্কিন কেয়ার করতো তাহলে আজকে বিশ্ব সুন্দরী অ্যাওয়ার্ড পেতে যেত। ব্যথা কমেছে? শান্ত গলায় প্রশ্ন করে আবরার। হঠাৎ করেই যেন অদ্রিতার ব্যথা বেড়ে গেল। মনে পড়ল যে বরফের পানি থেকে হাত তুলে একটু দেখে নেয়, ফোসকা পড়ে গিয়েছে গোটা হাত জুড়ে। বেহাল দশা। পুনরায় কান্না পায় অদ্রিতার। নাক টেনে কান্নার প্রস্তুতি নিতে সেই মুহূর্তে একবার হাঁটু মুড়ে বসে পড়ে। অদ্রিতার গালে হাত রেখে কর্কশ স্বরে বলে, স্টপ ইউর ফাকিং ক্রাই। কেঁপে ওঠে অদ্রিতা। আপনা আপনি থেমে যায় কান্না। চোখের পানিগুলো যেন হাওয়ায় উড়ে গেল। বড় বড় নয়নে মেলে তাকায় আকবরের মুখ পানে। আবরার বাঁকা হাসে, গাল থেকে হাত সরিয়ে উষ্টের ওপর রাখে। একটু পিছনে যেতে চায় অদ্রিতা, তবে পারে না। পেছনে দেওয়াল। আবার পুনরায় হাসে। উষ্ট হালকা চাপ প্রয়োগ করে হাঙ্কি স্বরে বলে, গুড জব। আমি যা বলবো তাই শুনবে। আই প্রমিস। মাথায় তুলে রাখবো। আর অবাধ্য হলে মেরে পুঁতে রেখে দেব। শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলো। শুকনো ঢোক গেল অদ্রিতা। হাত পা মৃদু কাঁপছে। মনে মনে বলে, মা আসুক শুধু, আমি চলে যাব এখান থেকে। অনেক দূরে চলে যাব। আপনার সাথে কিছুতেই থাকবো না, কখনোই থাকবো না। একদম ভালো মানুষ নন আপনি, প্রচণ্ড খারাপ মানুষ। ভাবনার মাঝে অদ্রিতা অনুভব করে শূন্য ভাসছে সে। একবার কোলে তুলে নিয়েছে তাকে। ভয়াত্মক অদ্রিতা চেপে ধরে আকবরের গলা। এই বুঝি লোকটা তাকে ফেলে দিবে কোল থেকে। মৃদু স্বরে চেঁচিয়ে বলে, ফেলে দিয়েন না প্লিজ।
ধবধবে সাদা বিছানা এনে অদ্রিতাকে শুয়ে দেয় এবং সেও শুয়ে পড়ে অদ্রিতার ওপর। বুকে মুখ গুজে আয়েশ করে চোখ বন্ধ করে নেয়। ছটফট করে ওঠে অদ্রিতা। মনে হচ্ছে বুকের ওপর পাথর চেপে ধরেছে। খোঁচা খোঁচা দাড়িগুলো সুরসুর দিচ্ছে। শ্বাস আটকে আসছে অস্বস্তিতে। বুকখানা কাঁপছে পাল্লা দিয়ে। দুহাতে আবরারের বাহু ধরে সরানোর চেষ্টা চালায় অদ্রিতা, তবে ব্যথা হয়। এই চুলগুলো নড়াতে পারে না। শেষে হতাশ ভঙ্গিমায় বলে, ভাইয়া প্লিজ সরুন, আমার ভালো লাগছে না। আবরার সত্যি সরে যায়। অদ্রিতার পাশে চিত হয়ে শুয়ে পড়ে। মাথার উপর অবস্থিত সাদা রঙের দেয়ালের পানে তাকিয়ে বলে, ভালো লাগতে হবে। আমার যেভাবে ভালো লাগবে সেভাবেই থাকবো। অদ্রিতা মনে মনে ভ্যাঙ্গায়, মুখে বলে, আমি তো আপনার বউ নয়। বাকিটা শেষ করার আগে আবরার জবাব দেয়, কাগজ ছিঁড়ে গিয়েছে, লেখা মুছে যায়নি। অদ্রিতা নিজের আঘাতপ্রাপ্ত হাতের পানে তাকিয়ে বলে, আপনি আমার। আকবর উঠে বসে। ঘুমাও। আকবর চলে যেতে নেয়। অদ্রিতা চটজলদি বলে ওঠে, আমার কথা ছিল। কথা বলার মুড নেই আমার, রোমান্স করার মুড। এখানে থাকলে করতে ইচ্ছে হবে বলে বড় বড় পা ফেলে প্রস্থান করে একবার। অদ্রিতা বাম হাতে নিজের চুল টেনে বিরক্ত নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, এই পাগলের বউ যে হবে তাকে রোমান্স করতে করতে মেরে ফেলবে বেয়াদব হাতি। ড্রয়িং রুমে বসে আছে সিয়াম, আমান, আহাদ এবং ইহান। সকলে মুখশ্রী থমথমে। ভীষণ চিন্তায় তারা। আকবরকে আসতে দেখে সিয়াম দাঁড়িয়ে পড়ে, আঙ্গুল তুলে বলে, আবার তুই একটা সাইকো, তোকে আমার ভয় করছে। অদ্রিতা কী করে থাকবে তোর সাথে? তুই তো। মাথা উঁচু করে সিয়ামকে থামিয়ে দেয় আকবর। আমি সাইকো মাফিয়া প্রচণ্ড লেভেলের এই ব্যাড বয়, তবু ওকে আমার সাথে থাকতে হবে, আর কোনো অপশন নেই। আমান বলে ওঠে, কেন থাকতে হবে? ভালোবাসিস ওকে? চোখ মুখ কুচকে ফেলে আকবর। আই হেটস ফাকিং লাভ। এইসব ভালোবাসা ঠাসা বুঝি না আমি, শুধু এইটুকু বুঝি, শি ইজ মাই প্রপার্টি। আহাত এক লাফে আকবরের সামনে এসে দাঁড়ায়, গালে হাত দিয়ে ভুরু কুচকে প্রশ্ন করে, কবে থেকে মনে হলো যে তোর প্রপার্টি? আপনার চট করেই জবাব দিতে পারে না। আবরার কক্ষ থেকে বের হতেই আদ্রিতা বসে পড়ে এদিক সেদিকে খুঁজতে থাকে। টি টেবিলের ওপরে কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যায়। চটজলদি টি টেবিল থেকে ফোনখানা তুলে নেয়। কল করে আতিয়া বেগমের ফোনে। রিং হতে হতে কেটে যায়। কল রিসিভ করে না সে। মা ছাড়া দুনিয়াতে আরও একটা মানুষ আছে আদ্রিতার। সে হচ্ছে তার বাবা আরিফ। মা ফোন ধরছে না দেখে আদ্রিতা বাবাকে কল করে। সাথে সাথেই রিসিভ হয় কলখানা। বাবা। বহুদিন পরে বাবা ডাক্তার শুনে আরিফের কলিজা খানা জুড়িয়ে যায়। আঁখি পল্লব বন্ধ করে অনুভব করে ডাক্তার এবং বলে, আদ্রিতা মা ভালো আছো? আদ্রিতা হাউমাউ করে কেঁদে ওঠে। বাবা আমি এখানে থাকতে পারবো না, আমাকে নিয়ে যাও। ভালো নেই আমি, মৌ রে যাচ্ছি। বুকের ভেতরটা কেঁপে ওঠে আরিফের। বিচলিত স্বরে বলে, কি হয়েছে মা? বলো আমায়, কি হয়েছে? তুমি নিয়ে যাও আমায়। কালকেই চলে এসে আমাকে নিতে আসবে তো বাবা? আরিফ একটু ভেবে জবাব দেয়, টিকিট পেলে আসলো মা প্রমিজ, না পেলে এই সপ্তাহের মধ্যেই আসবো আমি। কল কাটে আদ্রিতা। চিন্তিত আরিফ মাথায় হাত ঠেকিয়ে বসে থাকে। কি হয়েছে তার মেয়ের? কখনো তো এভাবে কথা বলেনি। বরাবরই নিজের দুর্বলতা প্রকাশ করে নারাজ সে। শত কষ্ট হলেও মুখ ফুটে বলে না। তাহলে আজকে কি হলো? 2023 ডিসেম্বরের 15 তারিখ। তাসিন ফ্যাশন হাউসের একটা শাখা বাংলাদেশ খোলা হয়েছে। বসুন্ধরা মার্কেটে নতুন 3টে শোরুম ওপেনিং ডেট ছিল। শোরুম উদ্বোধনের জন্য আবরার তাসনিন বাংলাদেশ গিয়েছিল। বহু বছর পরে নিজ দেশের মাটিতে পা রাখতেই শক্তপোক্ত পাষাণ আবরারের হৃদয় কেঁপে উঠেছিল। শোরুম উদ্বোধনের 3 ঘন্টা পরেই সুইজারল্যান্ড ব্যাক করার কথা থাকলেও দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে আবরার নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। টিকিট ক্যান্সেল করে হোটেলের রুম বুক করে ফেলে। সন্ধ্যা 7টায় শোরুম উদ্বোধন হবে। আবরার সেই টাইম অনুযায়ী সেখানে উপস্থিত হয়। কেক কাটা ফিতা কাটা এসব বিষয়ে আবরারের ইন্টারেস্ট ছিল না। তাই শোরুমে কর্মরত মানুষরাই ফিতা এবং কেক কেটে দোকান খুলে। সেই দোকানের প্রথম কাস্টমার হয়ে আদ্রিতা আসে। তার সাথে ছিল স্মৃতি নামক মেয়েটি, যে আদ্রিতার বেস্ট ফ্রেন্ড। আবরার তাসনিনের দোকানে 10,000-এর নিচে কোনো শাড়ি, থ্রি পিস কিংবা লেহেঙ্গার নেই।
অথচ আদ্রিতার দোকানে ঢুকে প্রথমেই 3 পিস দেখাতে বলে। দোকানদার পার্পেল রঙের একখানা 3 পিস বের করে এবং উল্টে পাল্টে দেখায়। আবরার এক কোনায় বসে ফোন খাচ্ছিল। তখনই কানে আসে, ভাইয়া প্রাইস কত এটার? দোকানদার বলে, 12,999 টাকা। আদ্রিতার স্মৃতির পানে তাকায় এবং মুখ বাঁকিয়ে বলে, 13,000 বললেই তো পারেন। 1 টাকা কম বলে কি বোঝাতে চান? এটার দাম 12,000। মানুষকে হাবলু পেয়েছেন। 13,000 টাকার চকচকে নোট দিলে তো আবার বলবেন, আপা 1 টাকা নাই, চিনি না ভাবছেন আপনাদের। হারে হারে চিনি, সে যাই হোক 500 টাকায় দিবেন। দোকানদার হাবলার মতো তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে। আবরারও মুখ তুলে তাকায়। আফা এইটা কোনো দাম কইলেন আপনি? বেশি বলে ফেলেছি। ঠিক আছে 450 টাকা দিব। হলে দেন না হলেও দেন, পছন্দ হইছে লাগবে আমার। দোকানদার হাত উঁচু করে দরজা দেখিয়ে বলে, ওই যে গেট, ওইখান দিয়ে বের হয়ে যান। আশ্চর্য, আপনি কি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? তো আপনাকে যে পিটানি দেইনি এটাই ভাগ্য। 13,000 টাকার ড্রেস 500 টাকা দাম করছেন। কাণ্ডজ্ঞান আছে আপনার, পাগল কোথাকার। এই যে দোকানদার, মুখ সামলে কথা বলুন। এই জামার দাম 200 টাকার থেকেও কম। ফুটপাতে এসব জামা শত শত বিক্রি হয়। একটু বড়লোক ভাব দেখাতেই এই দোকানে আসছি। না হলে আদ্রিতা চৌধুরী এখানে আসতো না। ভালো হয়েছে আপা, আপনি ফুটপাত থেকে কিনে নিয়ে। আমাকে ক্ষমা করুন। আদ্রিতা দোকানদারকে বকতে বকতে বেরিয়ে যায় দোকান থেকে। আবরার ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। বিড়বিড় করে আওড়ায়, আদ্রিতা চৌধুরী। তারপরের দিন আবরারের সুইজারল্যান্ডে ব্যাক করার দিন। সকালে ঘুম থেকে উঠে দাদাভাই এর কবর জিয়ারত করতে আসে। তখন পুনরায় আদ্রিতাকে দেখতে পায়। কবরের পাশে বসে কাঁদছে এবং প্রলাপ বকছে। দাদু জানো না আজকে কি হয়েছে? বড় মা আমাকে বকা দিচ্ছে। মাকে কথা শুনিয়েছে। বড় মা এমন করে কেন বলো তো দাদু? তোমার নাতিকে ফিরে আসতো বলো না দাদু। তাকে বলো আমাকে আর মাকে নিয়ে যেতে। আবরার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে এবং পরপরই সিদ্ধান্ত নেয় আরও কিছু দিন বাংলাদেশ থাকবে সে। আদ্রিতা চৌধুরীর খোঁজ বের করতে হবে। অদ্ভুত ব্যাপার হলো এখন পর্যন্ত আবরার মেয়েটির মুখ দেখেনি। দোকানেও চুল দেখেছে, এখনো চুল দেখছে। কি সুন্দর চুলগুলো, ঘন কালো এবং বিশাল লম্বা। আবরার কখনোই এত লম্বা চুল দেখেনি। তাই বোধহয় একটু বেশি কৌতূহল জেগেছে। দীর্ঘক্ষণ কবরের পাশে বসে থেকে চলে যায় আদ্রিতা। সেখানে ফেলে যায় হাতের একখানা চুড়ি। সেই চুড়ি এখনো রয়েছে আবরারের পার্সোনাল কাবার্ডে। এইটুকু বলেই থামে আবরার। সিয়াম ফ্লোরে শুয়ে পড়েছে বহুক্ষণ আগেই। এইরকম অ্যাট্রাকটিভ স্টোরি কি আর বসে বসে শোনা যায়? ইভান আবরারের একদম কাছে বসে আছে। গালে হাত তার, চোখের পলকও ফেলছে, যেন একটু নড়াচড়া করলেই স্টোরি শেষ হয়ে যাবে। আমান ডেইরি মিল্ক চিবোচ্ছে, পকেটেই ছিল। আহাদ আবরারের পায়ের কাছে বসে আছে। সবগুলো ববলের পানে এক পলক তাকায় আবরার। পরপরই দাঁড়িয়ে পড়ে বিরক্তির স্বরে বলে, তোদের প্রবলেম কি? হ্যাঁ, আমি জাস্ট একটা স্টোরি বলেছি। আমার মুখের মধ্যে সিনেমা হলো বসায়নি। ইডিয়েটের দল। সিয়াম হাই তুলে বুকে হাত দিয়ে আপন মনে বলে ওঠে, কন্যা তোর লম্বা চুলে কি ছিল কে জানে। দেখে আবরার হয়েছে ফিদা। ভেবে সিয়ামের কবিতা শেষ হওয়ার আগে আবরার ধমকে বলে ওঠে, স্টপ ইট সিয়াম, ডিসগাস্টিং লাগে তোর কবিতা। আমানও আবরার মতো ধমক দিয়ে বলে, চুপ কর না বাপ, পরের টুকু শুনতে দে। হ্যাঁ ভাই, তারপর বল কি হলো? আহাদ বলে, কি আর হবে। তারপর থেকে আমাদের গ্রেট তাসিম ভাই স্বপ্নে কক্সবাজার ঘুরছে আদ্রিতার হাত ধরে। নিজের ঘন কালো চাপ দাড়িতে হাত বুলায় আবরার। ছিহহ, স্বপ্নে হাত ধরে ঘুরব কেন? বাসর সেরে 2-4 বাচ্চার বাবা হয়ে গিয়েছি। বড় বড় পা ফেলে প্রস্থান করে আবরার। 4 বন্ধু উচ্চস্বরে হেসে ওঠে। সিয়াম বলে, শুধু স্বপ্নে, রিয়েল লাইফে করিসনি। আমান মুখ বাঁকিয়ে বলে, এখন রুমে যাচ্ছে কি ঘাস কাটতে? মানে, বাসর হবে আজকেই। অবভিয়াসলি। আবরার ছাড় দিবে। সিয়াম এক লাফে উঠে বসে, ভাই চল আমরা শুনব। আহাদ বলে, কি হো, শুনবি মানে? মানে আলি পাতব, দেখব কি থেকে শুরু করে, কি বলে, কিভাবে সাউন্ড করে। ইভান ভীতির স্বরে বলে, না হো ভাই, আবরার জানতে পারলে রেগে যাবে। আরে হো ধুর, কিচ্ছু হবে না, চল তো তোরা। সিয়াম হামাগুড়ি দিয়ে চলে যায় আবরারের কক্ষের পানে। আবরারের পেছনে পেছনে ছুটতে থাকে ইভান আর আহাদ। আমান এখনো চিন্তিত, যাবে কি যাবে না সেটাই ভাবছে।
বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, আর সমুদ্রের রেস্তোরাঁয় বিখ্যাত হয়েছে এবি হোটেল। 10 তলা বিশিষ্ট এই হোটেল থেকে সমুদ্রের গর্জন শোনা যায় গভীর রাতে। জোছনার রাতে বেকনিতে বসে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে চাঁদের আলোর সৌন্দর্য উপভোগ করা যায়। বাংলাদেশ নামি দামি সকল মানুষ কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে বরাবরই চড়া দামে এবি হোটেলের রুম বুক করে। এই হোটেলের মালিক ছিলেন আরিফ রহমান। নিজের সারা জীবনের সঞ্চিত অর্থ এবং শ্বশুরের সমস্ত সম্পত্তি বিক্রি করে এবি হোটেল বানিয়েছিলেন। বড় শখ করে হোটেলের নাম দিয়েছিল এবি। এতে আরিফ এবং বিতে বর্ষা। আরিফের প্রথম স্ত্রী আদ্রিতার মা। বর্ষার বাবা বশির ছিলেন সরকারি কর্মকর্তা। এক কন্যা এবং একটা ছেলে নিয়েই ছিলেন তার সংসার। ছেলেকে লেখাপড়া করিয়ে বাড়ি গাড়ি করে দিয়েছিলেন, এবার মেয়ের পালা। যখন আরিফ এসে বলেছিল, বাবা আমি কক্সবাজারে একটা হোটেল দিতে চাই, বশির দ্বিমত করেননি, বরং ব্যাংকে যত টাকা গচ্ছিত ছিল সবই তুলে দিয়েছিলেন। তাতে যখন হলো না ভিটেমাটি সবই বিক্রি করে দিল। আদ্রিতার যেদিন জন্ম হয় সেই দিনই হোটেল উদ্বোধন করা হয়। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম বছরই হোটেলের নাম ডাক ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে। লাভ বাড়তে থাকে হুহু করে। আদ্রিতার যখন 3 বছর বয়স তখন আরিফ সাফল্যের দ্বারে পৌঁছে গিয়েছেন। একটা হোটেল তাকে কোটিপতির খাতায় নাম লিখিয়ে দেয়। সিদ্ধান্ত নেয় গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করবে। বরাবরের মতো বর্ষার স্বামীর সিদ্ধান্তে সায় জানায়, তাকে উৎসাহ দেয়। আর এটাই ছিল বর্ষার জীবনের ভুল সিদ্ধান্ত। আরিফ গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করার জন্য জমি খুঁজছিল। কক্সবাজারে যেহেতু হোটেল দিয়ে লাভবান হয়েছে সেহেতু কক্সবাজারেই গার্মেন্টস ফ্যাক্টরি খুললে লাভবান হবে, এমনটাই আশা করে কক্সবাজারে জমি খুঁজতে শুরু করে এবং হোটেলের সিকিউরিটির সাহায্যে পেয়ে যায়। জমিটি ছিল ইমান আলী নামক একটা লোকের। লোকটির একটা মেয়ে ছিল নাম ইমা। জমি কেনার সূত্র ধরেই ইমার সাথে পরিচয় হয় আরিফের। মেয়েটি খুব সুন্দর দেখতে ছিল। প্রথম দেখায় আরিফের ভালো লেগে যায়। তারপর তাদের বন্ধুত্ব হয় এবং একটা সময় প্রণয় ঘটে। গোপনে বিয়েও করে নেয় তারা। বর্ষা অত্যাধিক বিশ্বাস করত স্বামীকে। কখনোই তার ফোন ঘাটত না, কখনোই কোনো প্রশ্ন করত না। গার্মেন্টস ফ্যাক্টরির কাজ শেষ হওয়ার পরে সে ফ্যাক্টরিটির নাম রাখে আদ্রিতা ফ্যাশন হাউস এবং ছোট্ট মেয়েটি তার উত্তরাধিকারী হবেন এমনটাই উইল করে রাখে। বর্ষা শতবার বারণ করেছিল, বাবার সম্পত্তি মানেই আদ্রিতার সম্পত্তি। কিন্তু বোকা বর্ষা তখন বুঝতে পারেনি কি হচ্ছে তার সাথে। একদিন আরিফ বলল সে সিঙ্গাপুর যাবে, সেখানেও একটা ব্যবসায় দাঁড় করাবে। দেশ বিদেশে সব জায়গায় তিনি পরিচিতি পেতে চায়। এবারেও কোনো বাধা দেয়নি বর্ষা। আরিফ চলে যায় সিঙ্গাপুর। এভাবেই কিছু বছর চলে যায়। আরিফ দেশে ফিরেছে কিছু মাস হলো। কক্সবাজারের ফ্যাক্টরি এবং হোটেল দেখতে গিয়েছে। সেখানে মাসখানেক থাকবে এমনটাই বলেছে। আদ্রিতার 10তম জন্মদিন চলে এসেছে। রাত 12টার পরেই মেয়েটার 10 বছর পূর্ণ হবে। বর্ষা চিন্তা করে আরিফকে সারপ্রাইজ দিবে। মেয়েকে নিয়ে কক্সবাজার চলে যাবে। ওদের দেখে আরিফ নিশ্চয় ভীষণ খুশি হবে এবং একসাথে সমুদ্রের পাড়ে বসে কেক কাটবে। যেই ভাবা সেই কাজ। ঘুমন্ত আদ্রিতাকে তুলে রাতের বাসে কক্সবাজারে রওনা হয়। পৌঁছাতে পৌঁছাতে ভোরের আলো ফুটে ওঠে। বর্ষা মেয়েকে নিয়ে এবি হোটেলে উঠে। কাউন্টারে যেতেই স্টাফরা সালাম দেয় এবং জানায়, স্যার 202 নং কক্ষে আছে। বর্ষা মুচকি হেসে চাবি নিয়ে চলে যায়। 202 নং কক্ষের দরজা খুলতেই চোখের সামনে ভেসে ওঠে এক অবিশ্বাসনীয় কাহিনী। কেঁপে ওঠে বর্ষা। 2 হাতে চেপে ধরে ছোট্ট আদ্রিতার চোখ দুটো। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিজের আখি পল্লব বন্ধ করে নেয়। অপ্রস্তুত আরিফ তাড়াহুড়ো করে উঠে বসে। ইমা গায়ে চাদর জড়িয়ে রাগান্বিত স্বরে বলে ওঠে, এই কে আপনি? নক না করে কক্ষে ঢুকছেন কেন? বর্ষা জবাব দিতে পারে না। মাথা নুইয়ে থরথর করে কাঁপছে থাকে। আদ্রিতা নিজের চোখের ওপর থেকে মায়ের হাত সরানোর চেষ্টা চালায়। বিরক্তির স্বরে বলে, মাম্মা চোখ ধরেছ কেন? সারপ্রাইজ তো পাপাকে দিব। পাপার চোখ ধরবে। আরিফ নিজের গায়ে শার্ট জড়িয়ে এগিয়ে আসে আদ্রিতার পানে। ভয়ার্তক স্বরে বলে, বর্ষা তুমি এখানে? বর্ষা চোখ খুলে। আদ্রিতার চোখের ওপর থেকেও হাত সরিয়ে নেয়। বাবাকে পেয়ে যেন স্বর্গ পেয়ে গিয়েছে আদ্রি। এমনিতে বছরে একবার কি 2বার বাবার দেখা পায় সে। তবে কথা হয় প্রতিদিন। ভিডিও কলে বাবা মেয়ের দারুণ খুনসুটি চলে ঘণ্টা খানিক সময় ব্যয় করে। লাফিয়ে বাবার কোল দখল করে নেয়।
দুই হাতে গলা জড়িয়ে চুমুতে ভরিয়ে দেয় বাবার মুখশ্রী। শতবার ভালোবাসি বাক্যটা আওড়ায়। আরিফ নিত্য দিনের মতো মেয়ের আদরে সায় জানাতে পারে না। মনের মধ্যে ভয় জেঁকে ধরেছে তার। ক্ষণে ক্ষণে বর্ষার পানে তাকাচ্ছে। বোকাশোকা বর্ষাকে আজকে অন্য রকম লাগছে। এই ড্রেস এটাই তোমার সিঙ্গাপুর। এখানেই তোমার কাজ, তাচ্ছিল্যের স্বরে বলে বর্ষা। ইমা ওয়াশরুম ঘুরে এসেছে, জামা কাপড় ঠিকঠাক করেছে। সে আরিফের পাশে দাঁড়ায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় বর্ষাকে। আরিফ নিজের সাফাই গাওয়ার স্বরে বলে, বর্ষা তুমি। জিহ্বা গহ্বরে আসা কথাখানা সম্পূর্ণ করতে না দিয়ে বর্ষা পুনরায় বলে ওঠে, তুমি আমায় ঠকাওনি, বিশ্বাস ভেঙেছ। তোমার প্রতি কোনো অভিযোগ নেই আমার। তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছ। আমার মেয়েটা ছোট, তোমাকে ভীষণ ভালোবাসে। আমি চাই না সে তোমায় ঘৃণা করুক। এনজয় করো, আমরা আসছি। নিজের বক্তব্য শেষ করে আদ্রিতার হাত ধরে বর্ষা মিষ্টি হেসে বলে, মাম্মাম সমুদ্র দেখে আসি চলো। ভোরে সমুদ্রের ঢেউ প্রচুর ঝিনুক নিয়ে আসে। আমরা কুড়িয়ে নিব সব। আদ্রিতা নেমে পড়ে বাবার কোল থেকে মায়ের হাত ধরে চলে যাওয়ার উদ্দেশ্যে দুপা এগিয়ে পুনরায় বলে ওঠে, পাপা যাবে না। এই আন্টিটার সাথে বিজনেস ডিল করছে। ফাইনাল করেই চলে আসবে, আমরা যাই চলো। বর্ষা আদ্রিতাকে নিয়ে চলে যায়। চিন্তিত আরিফ মাথায় হাত দিয়ে বসে পড়ে ফ্লোরে। ইমা বিরক্ত স্বরে বলে, তোমার বউ মেনে নিয়েছে, তুমি কেন আপসেট হচ্ছ? বর্ষা আমায় প্রচণ্ড ভালোবাসে, অসম্ভব বিশ্বাস করে। তার বিশ্বাস ভেঙেছি আমি। বর্ষা বাঁচবে না ইমা। আমার মেয়েটাকে মাহারা করে চলে যাবে বর্ষা। পুরনো কথাগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলে আরিফ। হাতে থাকা ফটোফ্রেম লুকিয়ে ফেলে তোশকের নিচে। ইমা দেখে ফেললে ঝামেলা করবে, বাচ্চার সামনে গালাগালি করবে। অশান্তি সহ্য করতে করতে অতৃপ্ত হয়ে উঠেছে সে। এবার একটু শান্তির খোঁজে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে। আজকে আদ্রিতার ফোন কল তার অতৃপ্ত হৃদয়কে নতুন চিন্তায় জর্জরিত করে তুলেছে। কলিজার টুকরো মেয়েটা ভালো নেই, আতিয়া বেগম তাকে ভালো রাখতে ব্যর্থ হয়েছে। কথা রাখতে পারেনি সে। গভীর ঘুমে আচ্ছন্ন আদ্রিতা। এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা বিছানা জুড়ে। ডান পাশে কাত হয়ে শুয়ে আছে, আঘাতপ্রাপ্ত হাতখানা গুটিয়ে রেখেছে। বালিশের চাপে চ্যাপ্টা হয়ে ঠোঁট দুটো ফাঁকা হয়ে গিয়েছে। সেই ফাঁকা দিয়েই লালা পড়ছে। মাঝে মধ্যে মৃদু স্বরে নাক ডাকছে, আবার বিরক্ত স্বরে বিড়বিড় করে কাউকে বকছে। আবরার আদ্রিতার সামনে চেয়ার টেনে বসে পড়ে পায়ের ওপর পা তুলে গভীর মনোযোগে রমণীটিকে পর্যবেক্ষণ করতে থাকে। নাকের ওপর তেল জমে চিকচিক করছে। কপালের ঠিক মাঝখানে বিশাল আকৃতির ব্রণের দেখা মিলেছে। আজকেই বোধহয় পোটলাপুটলি বেঁধে আগমন ঘটিয়েছে। গোটা কপাল জুড়ে রক্তিম রং ধারণ করেছে। আবরার বিরক্ত হয়। ডান হাতে কপাল চুলকে মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় ব্রণের উদ্দেশ্যে। ইচ্ছে করছে রিভলভার দিয়ে ব্রণটাকে শুট করতে, বা ধারালো কুর সাহায্যে কুটি কুটি করে কেটে ফেলতে। কত বড় সাহস! আবরার তাসনিনের বউয়ের মুখে বাসা বেঁধেছে। আদ্রিতা নড়েচড়ে ওঠে, আঘাতপ্রাপ্ত হাতখানা খাটের ওপর রাখে শক্ত করে। একটু ব্যথাও পেলে নিশ্চয়। কপাল কুচকে ঠোঁট গোল করে উফ শব্দটা আওড়ায়, এবং পরপরই নীরব হয়ে যায়। আবরার হাতে থাকা মলম খানা হতে কিছুটা মলম বের করে লাগিয়ে দিতে থাকে হাতে। মিউ মিউ। খাটের ডান পাশ হতে মৃদু শব্দে ডেকে ওঠে অ্যানি। খাটে ওঠার চেষ্টা চালাচ্ছে সে, তবে প্রতিবারই ব্যর্থ হচ্ছে। লালা রঙের গ্রিন লাইটে অ্যানির চোখ দুটো জ্বলছে। আবরার ভ্রু কুঁচকে ফেলে। এমনিতে তো লাফাতে লাফাতে গোটা বাড়ি মাথায় তুলে রাখে, আর এখন খাটে উঠতে পারছে না। আশ্চর্য ব্যাপার তো। অ্যানি কাম হেয়ার। নিজের কণ্ঠস্বর শুনে নিজেই বিরক্ত হয় আবরার। এভাবে ডাকলে অ্যানি তো আসবেই, উল্টে ভয় পেয়ে দৌড়ে পালাবে। পরপরই নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। নিত্যদিন এই ভঙ্গিমায় কথা বলতে বলতে এটাই লুজ হয়ে গিয়েছে। চাইলেও পরিবর্তন করা সম্ভব নয়। গম্ভীর মুখশ্রীর সঙ্গে পাল্লা দিয়ে কণ্ঠখানাও গম্ভীর হয়ে গিয়েছে। সিয়াম গোল গোল নয়ন ঘুরিয়ে সবগুলো বন্ধুর পানে তাকায়। আমান কৌতূহল স্বরে বলে, আদ্রিতা বাদ দিয়ে অ্যানিকে ডাকছে কেন? সিয়াম চাটি মারে আমানের মাথায়। বিরক্ত স্বরে বলে, এই জন্যই তুই সিঙ্গেল, শালা নির্বোধ বোকা হনুমান। অ্যানিকে? আদ্রিতার বাচ্চা? তাহলে আবরারকে? অ্যানির বাবা। আবরার চাচা বাচ্চার সামনে রোমাঞ্চ করবে নাকি? প্রাইভেসির দরকার আছে না? এখনই অ্যানিকে ধরে চোখে পট্টি বেঁধে দিয়ে রোমাঞ্চ শুরু করবে। তুমুল রোমাঞ্চ। ফালতু না বকে ভালো করে কান লাগা গাধার বাচ্চা।
একটা পয়েন্টও মিস করা যাবে না। আমান অনবরত মাথা নেড়ে পুনরায় দরজায় কান ঠেকায়। অ্যানি আসে না আবরারের নিকটে। অগত্যা আবরার নিজেই চেয়ার ছেড়ে উঠে পড়ে এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় অ্যানিকে। মাথায় হাত বুলিয়ে আদ্রিতার পাশে নামিয়ে দেয়। ছোট্ট প্রাণীটি নিজের মালিককে পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। মুহূর্তেই গায়ে লিয়ে দেয় আদ্রিতার বুক ঘেঁষে। দুই পা দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা চালায়। জিহ্বা বের করে চেটে দেয় মালিকের গাল। মিউ মিউ আওয়াজ তুলে উপস্থিতি জানায় দেয়। ঘুমে কাদা আদ্রি বুঝতেও পারে না বাচ্চার আগমন। এই সুন্দর দৃশ্যখানা ক্যামেরা বন্দি করে নেয় আবরার। অতঃপর কিছু একটা মনে পড়ে ফোনখানা বিছানার পাশে রেখে মাথা চুলকে দরজার পানে পা এগোয়। খট করে দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে একটার ওপর আরেকটা পড়ে যায় আমান, আহাদ, ইভান এবং সিয়াম। সবার নিচে পড়েছে সিয়াম। সে উচ্চস্বরে চিৎকার করে, ওরে হো আল্লাহ, গেল আমার কোমর, গাধার দল আমায় মেরে ফেলল। ব্যথায় নাক মুখ কুচকে ফেলে সিয়াম। বেশ ভালোই লেগেছে। আমান নিজের আঘাতপ্রাপ্ত হাতে পুনরায় আঘাত পায়। ওদের চিৎকারে ঘুম ভেঙে যায় আলবিতার। ধরফরিয়ে উঠে বসে আতঙ্কিত স্বরে শুধায়, কি হয়েছে? ইভান দাঁড়িয়ে পড়েছে ইতোমধ্যেই। দাঁত কেলিয়ে হেসে জবাব দেয়, নাথিং, এভরিথিং অল রাইট, তুমি ঘুমাও। আদ্রিতা গোল গোল নয়ন ঘুরিয়ে সকলের মুখ পানে তাকায়। কিছুই যে ঠিক নেই বুঝতে পারে, তবে পাল্টা প্রশ্ন করে না। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ঘুমন্ত অ্যানিকে কোলে তুলে নেয়। আহাদ আবরারের গম্ভীর মুখ পানে তাকিয়ে বলে, আমাদের কোনো দোষ নেই, সব দোষ সিয়ামের। আহত সিয়াম কাঁদো কাঁদো স্বরে আওড়ায়, দোষ করল সবাই, খাড়ে পড়ল সিয়ামের। আবরার তাসনিন এখন বানিয়ে ফেলবে কিমারে। বাঁচতে চাইলে পালা সিয়াম, লাগা একটা দৌড়, তুই ছাড়া তোর কেউ নেই। পেলি তার প্রমাণ, বলেই দাঁড়িয়ে পড়ে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে চলে যায়। তার পেছনে পেছনে বাকিরাও লেজ গুটিয়ে পালায়। আবরার দীর্ঘ শ্বাস ফেলে কক্ষ হতে বেরিয়ে যায়। ভয়ার্তক আদ্রিতা মাথা নুইয়ে বসে থাকে। অন্ধকারে ক্রাসস করে রেখেছে গোটা কক্ষ। এখান থেকে বের হয়ে যাবেটা কোথায়? নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে আমান ভাইয়ারা দখল করে নিয়েছে ইতোমধ্যেই ডের বুঝতে পারে। বাকি রাতটুকু এই কক্ষেই থাকতে হবে। গোটা দিনে অ্যানি কিছু খায়নি। খাবার ছিল না এমনটা নয়, তবে আদ্রিতাকে ছাড়া খাওয়ার অভ্যাস তার নেই। খাবার দিয়ে আদ্রিতা পাশে বসে থাকলে তবেই খায়। আজকে ছিল না বিধায় খাওয়া হয়নি। ক্ষুধায় ঘুম ছুটে যায় তার। মিউ মিউ আওয়াজ তুলে আদ্রিতার মুখ পানে তাকায়, যেন বোঝাতে চাইল, খেতে চাই আমি। আদ্রিতা টুপটাপ কয়েকটা চুমু খায় অ্যানির মাথায়। আদুরে স্বরে বলে, আমার সোনা এখনই খাবার আনছি। বলি বিছানা ছাড়ে। কমফোর্টের মধ্য থেকে বের হওয়ার পরে অনুভব করে বেশ ঠান্ডা। কিছু একটা গায়ে জড়ানো উচিত, না হলে শীতে কাঁপতে কাঁপতে অক্কা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজে এবং পেয়ে যায় আবরারের হুড়ি। চঞ্চল হাতে চটচলদি সেটাই গায়ে জড়িয়ে নেয়। সাদা রঙের হুড়িখানা থেকে অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। কোনো দামি ব্র্যান্ডের পারফিউম হবে হয়তো। আদ্রিতা হুড়ির মধ্যে মুখ ডুবিয়ে নাক টেনে ঘ্রাণ শুকে নেয়। মনে মনে বলে, জল্লাদ হাতির বাচ্চার হুড়ি থেকেই এত সুন্দর ঘ্রাণ আসছে। না জানি তার গায়ের ঘ্রাণ কত সুন্দর হবে। আর একবার কাছে আসলে ভটায় না পেয়ে ঘ্রাণ শুকে নিবে। পরপরই নিজের মাথায় চাটি মারে। বিড়বিড় করে বলে, নির্লজ্জ বেহা আদ্রিতা, ওই লোকটা বেয়াদব, তোকে বিয়ের নাম করে অপমান করেছে। আজকে হাত পুড়িয়ে দিয়েছে। তার কথা ভাবলে তোর মনকে কে হালুয়া বানিয়ে ফেলবো। বলে দিলাম। ক্যাটফুটের প্যাকেট কেটে বাটিতে ঢালছে আবরার। তখনই তার ফোনখানা কেঁপে ওঠে। ভ্রু কুচকায় আবরার। বিরক্ত হলো বোধ হয়। এত রাতে কেউ কল করে। ট্রাউজারের পকেট হতে ফোন বের করে। আননোন নাম্বার, তবে চিনে আবরার। পার্সোনাল ফোনে সুইজারল্যান্ডের নাম্বার হতে একজনই কল করতে পারে। সোজা হয়ে দাঁড়ায় আবরার। ডান হাতে কপাল চুলকে কল রিসিভ করে। আবরার তাসনিন, ওরফে তিতাসিন। বড়ই সুন্দর নাম, আই লাইক ইট। আবরার শুনে মনোযোগ দিয়ে তবে জবাব দেয় না। ওপাশ থেকে পুনরায় ভেসে আছে, একটা মেয়ের জন্য আমার ভাইয়ের গায়ে হাত তুলেছ তুমি। সে এখন হাসপাতালের। হাত দুটো অকেজ, কখনোই ঠিক হবে না। এই পর্যায়ে আবরার ঠোঁট মেলে একটু হাসার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হাসির সাথে সম্পর্ক চুকিয়েছে সেই ছোটবেলায়। এখন চেষ্টা করলেও ধরা দিতে চায় না। কেন করলে এমন? আবরার ফুস করে শ্বাস টানে। ট্রাউজারের পকেট হতে সিগারেটের প্যাকেট বের করে। একখানা সিগারেট ঠোঁটের ভাঁজে পুড়ে লাইটার দিয়ে জ্বালিয়ে নেয়।
পরপর সিগারেটে টান দিয়ে ধোয়া উড়াতে উড়াতে জবাব দেয়, সি ইজ মাই ওয়াইফ, আই নো মাই বয়, ইনফরমেশন জোগাড় করে ফেলেছি তোমার। বাকিটা শেষ করার আগে আবরার বলে ওঠে, তার দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নিব, সে মন্ত্রীর ছেলে হোক আর যেই হোক, মাইন্ড ইট, বলিই কল কাটে। ইতোমধ্যেই কপালের রগ ফুটে উঠেছে, হাত দুটো মুষ্টি বন্ধ করে ফেলেছে, ইচ্ছে করছে গোটা দুনিয়া জ্বালিয়ে দিতে। দুই হাতে মাথার চুল খামচে ধরে আবরার, তাতে গোছালো চুলগুলো এলোমেলো হয়ে যায়। সিগারেট প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, একটু হলেই ঠোঁটে ছ্যাঁকা লেগে যাবে, কিন্তু সেদিকে খেয়াল নেই আবরারের। সে আনমনে ভেবে চলেছে অনেক কিছু, এবং হলো তাই। সিগারেট ঠোঁটের সঙ্গে লেগে ছ্যাঁকা লাগে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার, মৃদু স্বরে শব্দখানা উচ্চারণ করে, পরপরই শক্তপোক্ত হাতখানা দ্বারা ঠোঁট ঘষে নেয়। সেই মুহূর্তেই আদ্রিতা কিচেনে পা রাখে। অগোছালো আবরারকে দেখে একরাশ চিন্তারা এসে ভিড় জমায় মনের কোণে। একটু উকি ঝুঁকি মেরে মুখখানা দেখার চেষ্টা করে। প্রথমেই নজরে পড়ে লাল ওষ্ঠজোড়া, এখনো সিগারেটের পোড়া অংশ লেগে আছে। লাল লাল চোখ দুটো দেখে আদ্রিতার চিন্তা বেড়ে যায়। অনুমান করে নেয় লোকটার জ্বর এসেছে কি। হাত বাড়িয়ে আবরারকে ছুঁয়ে দেওয়ার সাহস আদ্রিতার নেই। পনি কি অসুস্থ? এমন দেখাচ্ছে কেন? ডাক্তার ডাকতে বলল ভাইয়াদের। প্রশ্নখানা করেই ফেলে আদ্রিতা। পরপরই নিজের অপর বিরক্ত হয়। ওরে হব বাল, এখন যে অশ্লীল কথাগুলো বলবে ওইগুলো শোনার জন্য প্রস্তুত হ। অসভ্য আদ্রিতা। হলো তাই। আবরার দুপা এগিয়ে আসে আদ্রিতার পানে। গায়ে নিজের কুড়ি দেখে ঠোঁট বাঁকায়। ঠোঁটে আঙুল খুঁজতে খুঁজতে হামকি স্বরে বলে, আই নিড ইউর লিপস। আদ্রিতার দুপা পিছিয়ে যায়। উদ্দেশ্যে দিবে একখানা ভৌদৌড়। এক দৌড়ে কক্ষে চলে যাবে, তারপর দরজা লক করে দিবে। ব্যাসস, আজকের মতো বেঁচে যাবে। আদ্রিতার পরিকল্পনা বোধ হয়ে বুঝতে পারল আবরার। লম্বা হাতখানা বাড়িয়ে পেঁচিয়ে ধরে আদ্রিতার কোমর। পরপরই গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। জমে যায় আদ্রিতা, শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। এটা কি হলো? তলপেটে মোচড় দিয়ে উঠছে, হাত পা মৃদু কাঁপছে। লোকটার ছোঁয়া ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। নিজেকে বাঁচাতে আবরারের হাতের ওঠে হাত রাখে। কাঁপা কাঁপা স্বরে বলে, ছা রুন প্লিজ, আমার ভালো লাগে না। সুবোধ বালকের মতো সত্যি ছেড়ে দেয় আবরার। আড়াআড়ি ভাবে ভ্রুকুচকে বলে, দরজা খোলা, কেউ দেখে ফেললে এসব বললে মেনে নিব। বাই, ভালো লাগছে না। নেক্সট টাইম এটা শুনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ভালো লাগলেও আমি ছুব, না লাগলেও আমি ছুব। মাইন্ড ইট।